এবার বারাসাতে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। 2002 এর লিস্টে নামের ভুল বানান, এপিক নাম্বার না থাকায় দুশ্চিন্তা। বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার আতঙ্কে ভুগছিলেন জিয়ার আলী। আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হন পশ্চিম খেলকাপুরের জিয়ার আলী। কি হয়েছিল, কি বলতেন বাবা? খালি ভয় পাচ্ছে, যে এত ফর্ম ফিল আপ করছে 14টা লোকের খালি দেখাচ্ছে যে ঠিক আছে, সবাই বলছে হ্যাঁ ঠিক আছে, কোনো ভয় নেই। কি বলছিল? এটা বানানো ভুল ছিল। তাতে কি আশঙ্কা করতেন? ওই বাংলাদেশে চলে যাওয়ার ভয় দিয়ে বলতো। আমি বললাম বাবা ওর ভয় করো না, ভয় করো না। ওনার মানে এই সব সময় কাছে বড় ফোন থাকে, এবার লোকজন কাছে এই যে একটা মানে আতঙ্ক আছে, যেটা যে বাংলাদেশে পাঠিয়ে দেবে, বাংলাদেশে পাঠিয়ে দেবে। হ্যাঁ, এই একটা সবসময় ওনার মাথায় এটাই খেলতো। আমরা ওই যে ফর্ম দিয়ে গিয়েছে, নিজেরা ফর্ম নিয়ে নিজের সব মোটামুটি ফিল আপ করেছে, বা মোটামুটি 5টা লোকেরও দেখিয়েছে। হ্যাঁ, তা এই ছোট্ট একটা মানে অক্ষরের ভুল ছিল বলে উনি এইটা নিয়ে একটু টেনশনে করতো। বারাসাত আরজিকর ঘুরে ভর্তি করা হয় এনআরএস হাসপাতালে। এনআরএস হাসপাতালে আজ মৃত্যু হয় 69 বছরের জিয়ার আলী। এসআইআর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর অভিযোগ করছে পরিবার। মৃত জিয়ার আলীকে তৃণমূলের সক্রিয় কর্মী বলে দাবি খাদ্যমন্ত্রী। যারা একটু এই ধরনের একটু বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, তাদের কাছে অনেক সময় অনেক কিছু এই প্লে করে মাথার মধ্যে। এটা ঠিক সেই একই কারণে এটা হয়েছে। এবং জিসিআই যে আপলোড করেছে যে আমাদের এই বিধানসভার যে 2002 এর ভোটার তালিকা, সেখানে অনেক জায়গা অনেক কিছু ত্রুটি বিচ্যুতি আছে। দেখুন, আমরা তো চেষ্টা করছি দলগতভাবে সবাইকে বোঝাতে যে আপনারা এই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে না থেকে আপনারা ফর্মটা ফিল আপ করুন। নিজেরা একটুখানি আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছেন, বয়সের ভারে খানিকটা বিভ্রান্ত হয়ে যে খানিকটা এই যে ব্যাপারগুলো ঘটছে, এটা মনে হয় যে খুব সুখকর ঘটনা নয়, কারণ এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। দেখুন, মমতা ব্যানার্জি শকুনের মতো এখন ডেড বডি খুঁজে বেড়াচ্ছেন। এই লোকটা কি করে মারা যাচ্ছে উনি বলে দিচ্ছেন এসআইআর জন্য মারা যাচ্ছে। আরে এসআইআর জন্য সব থেকে তো ভয় পাওয়ার মমতা ব্যানার্জি, উনি তো অসুস্থ হচ্ছেন আর লোক মারা যাচ্ছে। সরকার উনার যাবে এসআইআর হওয়ার পরে, আর ভয় পাচ্ছে সাধারণ মানুষ। সাধারণ মানুষ, সনাতনী হিন্দু পশ্চিমবাংলা মানুষ কেন ভয় পাবে? যারা অনুপ্রবেশকারী আছে, যারা পাকিস্তানি আছে, বাংলাদেশি আছে, তারা ভয় পাবে। সাধারণ মানুষ কেন ভয় পাবে? সনাতনী হিন্দুরা কেন ভয় পাবে? এসআইআর এর পর প্রথম বিধানসভা নির্বাচন হলো বিহারে, আর সেই ভোটে এনডিএর বাজিমাত। কংগ্রেস সহ বিরোধীরা এসআইআর এর প্রভাবের কথা বললেও বিহারে মোদি নীতিশ সাইকোন কিন্তু অন্য ইঙ্গিত দিল। 26শে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, আদৌ কি এখানে এসআইআর কোনো ফ্যাক্টর হবে? বেকারত্ব বনাম উন্নয়ন, পরিযায়ী সমস্যা বনাম অনুপ্রবেশ, তোষণের রাজনীতি বনাম খয়রাতি। বিহারের বিধানসভা ভোটে এই সবেরই বাইরে আরও একটা বড় ইস্যু হয়েছিল এসআইআর, ভোটার তালিকার নিবিড় সংশোধন। দেশজুড়ে এসআইআর প্রক্রিয়া শুরুর পর প্রথম বিধানসভা নির্বাচন হলো বিহারে, আর সেই ভোটে কার্যত খড়কুটোর মতো উড়ে গেল আরজেডি, কংগ্রেস, বামেদের জোট। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাজিমাত করল নীতিশ কুমার বিজেপির জোট। কিন্তু আদৌ কি এই ভোটে এসআইআর কোনো ফ্যাক্টর হলো? বিভিন্ন রাজ্যে এসআইআর এর জন্য এরকম একটা কোনো ফলাফল হবে এটা ভাবার কোনো কারণ ঘটেনি। এটা একটা সাংবিধানিক প্রক্রিয়া, এটা চলছে। এটার জন্য কিছু লোক, যেমন যারা মৃত ভোটার, তারা বাদ যাবে হয়তো, হ্যাঁ, এবং আরো অনেক অবৈধ ভোটার হয়তো বাদ যাবে। কম্প্রিহেন্সিভ ভিক্টরি, এই ভিক্টরিটাকে এসআইআর দিয়ে এক্সপ্লেন করা খুব মুশকিল। এটা মেনে নিতে হবে যে এটা নীতিশ এবং বিজেপিরই জিত। বিহার ভোটের আগে রাহুল গান্ধী বারবার এসআইআর এর বিরোধিতা করেছিলেন। শেষ অবধি দেখা গেল তাদের জোটের শোচনীয় পরাজয় হলো। अम्बेडकर जी के कॉन्स्टिट्यूशन पर आक्रमण हो रहा है और डायरेक्टली मोदी जी, अमित शाह जी और ज्ञानेश जी जॉइंटली पार्टनरशिप बना के कर रहे हैं, और इससे देश का बहुत नुकसान हो रहा है, भारत माता का नुकसान हो रहा है, डैमेज हो रही है। मेन मुद्दा वोट चोरी का है, और एसआईआर उसको अब कवर अप करने का है और इंस्टीट्यूशनलाइज करने का है। বিহারের ফল বেরোনোর পর অমিত শাহ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বিহারের জনতা দেখিয়ে দিয়েছে ভোটার তালিকা সংশোধন অনিবার্য, এর বিরুদ্ধে রাজনীতি করার কোনো জায়গা নেই।
এই কারণেই রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস বিহারের শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। बिहार के चुनावों ने एक और बात सिद्ध की है। अब देश का मतदाता, खास तौर पर हमारा युवा मतदाता, मतदाता सूची के शुद्धिकरण को बहुत गंभीरता से लेता है। बिहार के युवा ने भी मतदाता सूची शुद्धिकरण को जबरदस्त तरीके से सपोर्ट किया है। अब हर दल का ये दायित्व बनता है कि वे पोलिंग बूथ पर अपनी अपनी पार्टियों को सक्रिय करें और मतदाता सूची शुद्धिकरण के काम में उत्साह के साथ जुड़े। পশ্চিমবঙ্গেও এসআইআর চলছে, তারপর হবে ভোট। তৃণমূল বিজেপির মধ্যে তরজা চলছেই। বিহারের নির্বাচন দেখে বলতে পারি যে এসআইআর হওয়ার পর যে সকল মৃত ভোটার্স বাদ গেছে, আমাদের সঙ্গে তৃণমূল সরকারের ম্যাক্সিমাম 48 থেকে 50 লাখের ভোটের আমাদের হেরফের রয়েছে। এসআইআর এ প্রচুর ফেক ভোটার্স বাদ যাবে এবং আগামী দিনে বিহারের মতন বাংলাতেও বিজেপি জয় জয়কার করবে। বিহারে এসআইআর হয়েছে, পশ্চিমবাংলায় এসআইআর মতুয়ারা সব এগেনস্টে চলে যাচ্ছে বিজেপির দিনের পর দিন, মাথা মোটা যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। বিজেপিকে তো হারাবো আর বাংলাকে ষাঁড়টাকে হলদি নদীতে জল খাওয়াবো। এসআইআর এর প্রথম ভোটে বিহারে জয়ী হলো শাসক এনডিএ। পশ্চিমবঙ্গে কি হবে? এসআইআর এর ফলে লাভবান হবে শাসক না বিরোধী? বিটন চক্রবর্তী, কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। বৃহস্পতিবারই দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই প্রেক্ষাপটে আরও 4 বিধায়কের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করে আদালতে যাওয়ার কথা ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। যদিও বিরোধী দলনেতার আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর করা মামলায় ঐতিহাসিক রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ। আর তারপরই এই হুঁশিয়ারি শোনা গেছিল বিরোধী দলনেতার গলায়। এর পরের পালা তন্ময় ঘোষ বিষ্ণুপুর, আলিপুরদুয়ারের সুমন কাঞ্জিলাল, হলদিয়ার তাপসী মণ্ডল, এরা প্রস্তুত থাকুক, এর পরের পালা এদের। এবার এই বিধায়কদের দলবদল নিয়েও হাইকোর্টে যাচ্ছেন বলে জানালেন শুভেন্দু অধিকারী। সোমবার দিনে হাইকোর্টে যাচ্ছি হরকালী প্রতিহার, তন্ময় ঘোষ, তাপসী মণ্ডল, সুমন কাঞ্জিলাল। এই 4 জন বিধায়কই 2021 বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জিতেছিলেন। তারপর 2021 30 আগস্ট তৃণমূলে ফেরেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। 2023 5 ফেব্রুয়ারি তৃণমূলে যোগ দেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। 26 অক্টোবর তৃণমূলে যোগ দেন কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার। আর চলতি বছরের 11 মার্চ তৃণমূলে যোগ দেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। চ্যারিটি বিগিনস অ্যাট হোম, খুব বড় কথা। আপনি আচরি ধর্ম অপরে শিখাও। এই মামলা, হুমকি, সব শুভেন্দু অধিকারী কথা মানুষ বেদবাক্য বলে ধরে নিত যদি আপনার ঘরের মধ্যে আপনি সেটা মান্যতা দিতে পারতেন। মানুষ মেনে নিত যখন শিশির অধিকারী তৃণমূলের প্রতীকে নির্বাচিত সাংসদ, কিংবা দিব্যেন্দু অধিকারী তৃণমূলের জোড়াফুল সিম্বলে জেতা সাংসদ নরেন্দ্র মোদীর সভায় উপস্থিত না হতেন বা তৃণমূলের হুইপ অগ্রাহ্য করে লোকসভায় গিয়ে ভোট না দিতেন, তাহলে বুঝতাম আপনি নীতি নৈতিকতা আদর্শ নিয়ে রাজনীতি করেন। আপনি নিজের ঘরে যে চরিত্র দেখিয়েছেন, তারপরে এইসব বড় বড় ডায়লগ আপনার মুখে মানায় না। 2023 27 ফেব্রুয়ারি বিধানসভার উপনির্বাচনে মুর্শিদাবাদের সাগরদিঘি আসনটি ছিনিয়ে নিয়েছিল বাম কংগ্রেস জোট। তৃণমূল প্রার্থীকে হারিয়ে জিতে আসেন সিপিএম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। সারা রাজ্যে চর্চায় উঠে আসে সাগরদিঘি মডেল। কিন্তু এর 3 মাসের মধ্যেই কংগ্রেস ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন বাইরন বিশ্বাস। তবে কংগ্রেসের টিকিটে জেতা বিধায়ক পদটি তিনি ছাড়েননি। এই প্রেক্ষাপটে কংগ্রেসকেও বাইরন বিশ্বাসের বিরুদ্ধে আদালতে যাওয়ার ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। কংগ্রেসকে বলবো, যদি তৃণমূলের বিটিং হয়ে গিয়ে থাকেন আলাদা কথা, নইলে আপনারাও বাইরন বিশ্বাসের বিরুদ্ধে যান। যদি সত্যিকারে লড়তে চান, আপনারাও বিজেপিকে ফলো করুন। কয়েক মাস পরই এই রাজ্যে বিধানসভা ভোট, তার আগে দলত্যাগ নিয়ে লড়াই তুঙ্গে। বিটন চক্রবর্তী ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।